অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে আজকে একদম বংশগতির লাস্ট একটা পোর্শন সেটা নিয়ে আলোচনা করব। আমি স্ক্রিনটা শেয়ার করছি, আশা করছি তোমরা সবাই দেখতে পাবে। ভিডিও অন করবে আর হ্যালো ডাকুন ওরা সেটাকে এতটুকু এই জন্য তো কথা বলছি। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এনিওয়ান প্লিজ, ক্যান ইউ সি দ্য স্ক্রিন? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আগের দিনকে আমরা জেনেটিক ডিসঅর্ডার নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে আমরা একটা থ্যালাসেমিয়া নিয়ে আলোচনা করেছি। অ্যান্ড টুডে উইল ডিসকাস মেনলি অ্যাবাউট দ্য হিমোফিলিয়া। তো হিমোফিলিয়া রোগটা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। তো হিমোফিলিয়া হচ্ছে বেসিক্যালি একটা ক্লটিং ডিসঅর্ডার, মানে এমন একটা অসুস্থতা রোগ যেটাতে কি হয়, রক্ত ক্লট হয় না, ব্লাড ডাজ নট ক্লট নর্মালি, রক্ত ক্লট হয় না। রক্ত তঞ্চনে কে সাহায্য করে? ক্লট মানে, ক্লট হওয়া মানে জমাট বাঁধা বা রক্ত তঞ্চন পদ্ধতিটা। রক্ত তঞ্চনে কে সাহায্য করে? প্লেটলেট বা অনুচক্রিকা নামক কোষটি, রক্তে উপস্থিত অনুচক্রিকা, এবং তার সাথে 12টা ফ্যাক্টর থাকে। এক হচ্ছে গিয়ে প্লেটলেট, প্লেটলেট, আর তার সাথে কি থাকে? 12টা ক্লটিং ফ্যাক্টর থাকে। আমি ছোট করে লিখছি, ক্লটিং বা জমাট বাঁধার জন্য 12টা রক্ত তঞ্চনের জন্য ফ্যাক্টর দরকার পড়ে। তো হিমোফিলিয়াতে কি হয়, প্রধানত আমাদের সুস্থ স্বাভাবিক মানুষের কি হয়, সুস্থ মানুষদের কোথাও একটা কেটে গেলে সেই জায়গায় সঙ্গে সঙ্গে প্লেটলেট এবং এই ক্লটিং ফ্যাক্টরগুলো এসে সেই জায়গাটার মুখটা বন্ধ করে দেয়। তার ফলে আমাদের যে রক্তক্ষরণ হচ্ছিল সেই রক্তক্ষরণটা বন্ধ হওয়ার হবে না, বন্ধ হয়ে যাবে। কিভাবে? কারণ ওখানে কিছু ফাইব্রিন নেটওয়ার্ক, তোমরা হয়তো জানো, পড়েছিলে। প্লেটলেট হচ্ছে গিয়ে কোথাও গিয়ে আটকে যেতে পারে এবং একটা জমাট বাঁধার যে পদ্ধতিটা সেটা স্টার্ট করে। সেখানে আমাদের তোমরা পড়েছিলে হয়তো নিশ্চয়ই, প্রথমবিন থেকে থ্রম্বিন তৈরি হওয়া, থ্রম্বিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন মনোমারে কনভার্ট করবে, ফাইব্রিন মনোমার অনেকগুলো ফাইব্রিন মনোমার জুড়তে জুড়তে ফাইব্রিন ফাইবার হবে, এবং সেই ফাইব্রিন ফাইবারগুলো একে অপরের সাথে জুড়ে একটা ক্রস লিঙ্ক, মানে একটা জালের মতো ফাইব্রিন নেটওয়ার্ক বা মেশ তৈরি করবে, এবং আলটিমেটলি সেই জায়গাটা সিল হয়ে যাবে। কিন্তু হিমোফিলিয়াদের ক্ষেত্রে কি হয়, কোথাও যদি কেটে যায়, ছড়ে যায়, পড়ে গেল বা কোনো ডিপ কাট হলো, তাহলে কি হয়, সেই জায়গায় যে ক্যাপিলারিটা ড্যামেজ হয়েছিল সেখান থেকে রক্তক্ষরণটা বন্ধ হতে চায় না। এবারে তাহলে কেন একটা সাধারণ মানুষের রক্তে, আমাদের শরীরের ভেতরে রক্ত জমাট বাঁধে না কেন? কারণ আমাদের রক্তের মধ্যে হেপারিন নামক একটা বস্তু রয়েছে বা বিভিন্ন অ্যান্টিকোয়াগুলেন্ট রয়েছে যারা রক্ত জমাট বাঁধতে দেয় না। এরকমই 12টা ফ্যাক্টর যদি ঠিকমতো কাজ করতে না পারে তাহলেও কিন্তু রক্ত জমাট বাঁধবে না। তার উপর ভিত্তি করে হিমোফিলিয়ার বিভিন্ন ধরন আছে। তো সব থেকে অন্যতম যেটা কমন, ম্যাক্সিমাম বোধহয় সম্ভবত 70 থেকে 80% লোকের মধ্যে যেটা দেখা যায়, দ্যাট ইজ দ্য, এবং পার্টিকুলারলি যেটা হচ্ছে গিয়ে বলা হয় যে হিমোফিলিয়া এ, যেটা ফ্যাক্টর 8 নামক একটি ফ্যাক্টর, এটা একটা প্রোটিন ধরে নাও, সেই ফ্যাক্টর 8টা অ্যাবসেন্ট থাকে, মানে অনুপস্থিত থাকে, তাদের শরীরে সেই ফ্যাক্টর 8টা তৈরি হয় না। এবং এই হিমোফিলিয়াটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে, সেটার নাম হচ্ছে গিয়ে রয়্যাল হিমোফিলিয়া। ঠিক আছে? যেমন অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, ফ্যাক্টর 8 এর পুরো নামটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ। এই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এটা অনুপস্থিত থাকে এবং তার ফলে রয়্যাল। এবারে কেন রয়্যাল হিমোফিলিয়া বলা হয়? কারণ এই হিমোফিলিয়ার একটা কি জেনেটিক মিউটেশন, এবং তার ফলেই তাদের জিনগত একটা মানে ত্রুটি। কোন জিনের মধ্যে? এক্স ক্রোমোজোমের মধ্যে উপস্থিত
একটি জিন মানে সেক্স ক্রোমোজোমের মধ্যে এক্স ক্রোমোজোমের মধ্যে কোন একটা জিনের মিউটেশন হয়েছে। কোন জিনটার মিউটেশন হয়েছে? যে জিনটা ফ্যাক্টর 8 তৈরি করার জন্য দায়ী ছিল, যেমন অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরটা তৈরি করার জন্য দায়ী ছিল, তো সেটা তৈরি হচ্ছে না। এবং এটি প্রথম দেখা গিয়েছিল হচ্ছে গিয়ে পাওয়া গিয়েছিল কুইন ভিক্টোরিয়ার শরীরে। রানী ভিক্টোরিয়া, ইংল্যান্ডের রানী, তোমরা হয়তো নাম শুনেছো। কুইন ভিক্টোরিয়ার শরীরে প্রথম হচ্ছে কি এই ধরনের একটি ঘটনা ঘটেছিল। তো অ্যাজ এ রেজাল্ট কুইন ভিক্টোরিয়ার বা রানী ভিক্টোরিয়া থেকে যে পরবর্তী প্রজন্মরা তৈরি হয়েছে রয়্যাল ফ্যামিলির, তাদের প্রত্যেকের শরীরেই বেশিরভাগই হচ্ছে গিয়ে হিমোফিলিয়া এ দ্বারা আক্রান্ত। কারণ একটি জিনগত রোগ। এটা সর্দি কাশি বা হাঁচি নয় সাধারণ, যে একটা অ্যালার্জিক রিয়াকশন নয়, এটা একটি জিনগত রোগ, যেটা হচ্ছে কি একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে বাহিত হতে পারে। পরবর্তী আর একটা হিমোফিলিয়ার নাম, সেটা হচ্ছে কি বলা হয় হিমোফিলিয়া বি। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বা ফ্যাক্টর 9 যদি অনুপস্থিত থাকে, তাহলে সেটাকে বলা হয় হিমোফিলিয়া বি, বা যার আরেক নাম হচ্ছে কি ক্রিসমাস ফ্যাক্টর। এই ফ্যাক্টর 9টা যেটা রক্ততঞ্চনের জন্য দরকার, সেইটা হচ্ছে গিয়ে তৈরি হচ্ছে না কারোর শরীরে। তার ফলে তার কি হচ্ছে, রক্তটা জমাট বাঁধছে না। রক্ত জমাট বাঁধতে কি দরকার? একটু আগেই বললাম থ্রম্বিনটা তৈরি হওয়ার খুব গুরুত্বপূর্ণ। প্রথম্বিন থেকে থ্রম্বিন, সেই প্রথম্বিন থেকে থ্রম্বিন তৈরি হতে গেলে এই ফ্যাক্টরগুলোর দরকার রয়েছে। কোনো না কোনো একটা আগের স্টেপ, আমি ডিটেল স্টেপে ঢুকছি না, কিন্তু এটা দরকার রয়েছে। তো সেই ফ্যাক্টর 9 হচ্ছে গিয়ে অনুপস্থিত। সেই ধরনের অনুপস্থিত থাকলে সেটাকে বলা হয় হেমোফিলিয়া বি বা ক্রিসমাস হিমোফিলিয়া, কারণ ক্রিসমাস ফ্যাক্টর অনুপস্থিত। বা ফ্যাক্টর 11-এর যদি ডেফিসিয়েন্সি থাকে, ফ্যাক্টর 11 ডেফিসিয়েন্সি হলে সেটাকে বলা হয় হিমোফিলিয়া সি। তো এইরকম প্রধানত এ, বি এবং সি তিনটে হচ্ছে কি হিমোফিলিয়া 3 ধরনের রয়েছে। তাহলে এর কজ কি হতে পারে, কারণ কি হতে পারে, কেন হিমোফিলিয়া হচ্ছে? একটু আগেই যেমন বললাম, প্রধান কারণ হচ্ছে গিয়ে এটি একটি এক্স ক্রোমোজোম বাহিত রোগ, এবং এক্স ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো যেগুলো অ্যান্টি কোয়াগুলেন্ট বা কোয়াগুলেন্ট ফ্যাক্টরটা তৈরি করে, যেমন ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9 বা ফ্যাক্টর 11, এই ফ্যাক্টরগুলো তৈরি করতে পারছে না শরীর। কেন পারছে না? কারণ এগুলো প্রোটিন। প্রোটিন তৈরি হয় এমআরএনএ থেকে। তোমরা হয়তো জানো যে কোনো প্রকারের প্রোটিন তৈরি হবে কোথা থেকে হবে? এমআরএনএ তে কি ধরনের কোড রয়েছে? এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। কোথায় হয়? কোষের সাইটোপ্লাজমে হয়। কিন্তু এই এমআরএনএটা আবার কোথায় তৈরি হয়? এই এমআরএনএটা আবার তৈরি হয় হচ্ছে গিয়ে এনিওয়ান। এমআরএনএ কে তৈরি করে? কোথা থেকে তৈরি হয় আর কোথায় তৈরি হয়? কি থেকে তৈরি হয় এবং কোথায় তৈরি হয়? এনিওয়ান। এমআরএনএ। এমআরএনএ এর পুরো কথা হচ্ছে মেসেঞ্জার আরএনএ। আরএনএ মানে রাইবো নিউক্লিক অ্যাসিড। মেসেঞ্জার রাইবো নিউক্লিক অ্যাসিড কি থেকে এবং কোথায় তৈরি হয়? এনিওয়ান? কেউ একজন? আমি তোমাদের দেখতে পাচ্ছি না আনফরচুনেটলি, যেহেতু স্ক্রিনটা অন আছে। তোমরা কেউ একজন চেষ্টা করছো কিনা বা মাইক্রোফোনটা অন করে একটু বলো। আচ্ছা, আমি বলছি। এমআরএনএ তৈরি হয় ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড থেকে। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড থেকে তৈরি হয় মেসেঞ্জার আরএনএ। এই ঘটনাটা কোথায় ঘটে? এই ঘটনাটা হচ্ছে কি কোষের নিউক্লিয়াসে ঘটে। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়াটা, এটা কোষের নিউক্লিয়াসে ঘটে। নিউক্লিয়াসে এমআরএনএ তৈরি হওয়ার পরে সেই এমআরএনএটা কোষের বাইরে চলে আসে, নিউক্লিয়াসের বাইরে চলে আসে। নিউক্লিয়াসের বাইরে কি রয়েছে? সাইটোপ্লাজম। সেই সাইটোপ্লাজমের মধ্যে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তো এই প্রোটিনগুলো কি? বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হয় আমাদের শরীরে কন্টিনিউয়াসলি। এই পদ্ধতিটাকে বলা হয় ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার পদ্ধতিটা, তোমরা হয়তো নাম শুনে থাকবে, দিস ইজ নোন অ্যাজ ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে এমআরএনএ। আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার পদ্ধতিটাকে বলা হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশন পদ্ধতিতে, ঠিক আছে? ট্রান্সলেশন, আর এখানে হচ্ছে গিয়ে ট্রান্সক্রিপশন।
ট্রান্সক্রিপশন পদ্ধতিতে তৈরি হয়। তো এই ঘটনাটা ঘটছে, তার মানে কি যাদের হিমোফিলিয়া রয়েছে তারা ওই প্রোটিনটা, সেই প্রোটিনগুলোর নাম কি, প্রোটিন 18, ফ্যাক্টর 18, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 11, এগুলো তৈরি করতে পারছে না বিভিন্নভাবে। ঠিক আছে, তাহলে কজেস অফ হিমোফিলিয়া কি, কিভাবে হচ্ছে এটা বংশগতির, যদি আমরা সেই হেরিডিটারি বা বংশগতির দিক থেকে চিন্তা করি, ধরে নেওয়া যাক বাবা বা ফাদার এর হিমোফিলিয়া নেই এবং মা হিমোফিলিয়ার কেরিয়ার অফ দ্য হিমোফিলিয়া জিন, হিমোফিলিয়া জিনটার কেরিয়ার। কারণ এটা কি এক্স ক্রোমোজোম বাহিত, মায়েদের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কি, মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে এক্স এক্স, ছেলেদের ক্ষেত্রে একটা এক্স এবং পরেরটা ওয়াই। তার মানে কোথায় হিমোফিলিয়ার জিনটা বা মিউটেশনটা থাকলে কে কি হতে পারে, হয় হচ্ছে গিয়ে ফাদার হতে পারে কারণ তার মধ্যেও একটা এক্স রয়েছে, অথবা যে কোনো একটা এক্স ফিমেলদেরও হতে পারে। ঠিক আছে, তাহলে ফাদার ধরে নেওয়া হোক উইদাউট, হিমোফিলিয়া নেই বা লাল রংটা যেটা হচ্ছে কি হিমোফিলিয়ার জিনটা রয়েছে, তাহলে সেখান থেকে এখান থেকে কি কি গ্যামেট তৈরি হবে, গ্যামেটগুলো হবে এক্স, মানে 22 প্লাস এক্স অ্যান্ড 22 প্লাস ওয়াই। 22টা কি অটোজোম, এক্স ওয়াইটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে এখান থেকে কি কি তৈরি হবে, এক্স এক্স, আমি 22টা লিখছি না, ঠিক আছে। তাহলে এই এক্সটা, এটা আমি একটু অন্য কালারে করছি, যেটা হচ্ছে কি ক্যারিয়ার, সেটা হচ্ছে কি হয়তো ব্লু কালারেরটা, ঠিক আছে, ব্লু কালারেরটা হচ্ছে কি ক্যারিয়ার হিমোফিলিয়া। তাহলে কি হবে, এখান থেকে যদি কোনোভাবে প্রথম এক্সটার সাথে দ্বিতীয় এক্সটা মিলিত হয়, ঠিক আছে, মানে একটা সুস্থ স্বাভাবিক এক্স ক্রোমোজোমটার সাথে হিমোফিলিয়া ক্যারি করছে মায়ের শরীর থেকে, কোনোভাবে যদি এই এক্সটা আসে হিমোফিলিয়া ক্যারি করার, তাহলে ডটার কি হবে, মেয়েও হচ্ছে গিয়ে হিমোফিলিয়ার ক্যারিয়ার হবে, কারণ একটা এক্স ঠিক আছে আর একটা এক্স হিমোফিলিয়ার। যদি কোনো কারণে এই দিকের এক্সটার সাথে বাবার থেকে যদি অন্য যেটা ঠিক আছে সেই এক্সটা মিলিত হয়, তাহলে কি হবে, দুটো এক্স এক্স হলো, এটাও কি হবে ফিমেল হবে, এবং সেখানে কোনো যে নতুন সদ্যজাত শিশুটি জন্মাবে তার মধ্যে কোনো হিমোফিলিয়ার লক্ষণ থাকবে না, সে একদম সুস্থ, সে বাহকও নয়, তার মধ্যে হিমোফিলিয়া থাকবে না, হিমোফিলিয়ার কোনো প্রকারের ত্রুটি জাতীয় বা ওই ধরনের ত্রুটিযুক্ত জিন তার শরীরে গেল না, তাহলে সে একদম সুস্থ স্বাভাবিক, নট আ ক্যারিয়ার অফ হিমোফিলিয়া জিন। নাও এবারে যদি বাবার ওয়াইটার সাথে, ফাদারের ওয়াইটার সাথে যদি মাদারের সুস্থ স্বাভাবিক এক্সটা মিলিত হয়, তাহলে কি হবে, ছেলে হবে এবং উইদাউট হিমোফিলিয়া হবে। তার মানে সম্ভাবনা কি, কোনো হিমোফিলিয়া হলো না, একটা মেয়েও, সেও হয়তো হিমোফিলিয়া নাও হতে পারে, বা সেই মেয়েটির হয়তো হিমোফিলিয়ার বাহক হলেও হতে পারে, বাহক হবে, ঠিক আছে। আর যদি এই দিকের ওয়াইটার সাথে মায়ের যে কেরিয়ার এক্সটা ছিল হিমোফিলিয়া জিনের, সেই দুটো যদি মিলিত হয়, তাহলে সান বা কি হবে, এক্স ওয়াই মিলছে, তাহলে হচ্ছে কি ছেলেই হবে, এবং সেই ছেলেটি কি হবে, হিমোফিলিয়া আক্রান্ত একটি শিশু হবে ছেলে। সেই কারণে যদি মা হিমোফিলিয়ার কেরিয়ার হয় এবং বাবার মধ্যে হিমোফিলিয়া না থাকে, কেরিয়ার না হয়, মানে একদম সুস্থ স্বাভাবিক, মানে অ্যাটলিস্ট হিমোফিলিয়া নেই, তাহলে হচ্ছে কি চারটে সম্ভাবনা রয়েছে সন্তানের কি কি হতে পারে। সেই কি সম্ভাবনাগুলো, এক হচ্ছে গিয়ে ছেলে হলে হয় একদম হিমোফিলিয়া থাকবে না, বা সে হিমোফিলিয়ায় আক্রান্ত হবে, দ্যাট ইজ ডেঞ্জারাস। 2 নম্বর সম্ভাবনা কি, মেয়ে হয়েছে এবং মেয়ের কি, সে হয়তো একদম হিমোফিলিয়ার কেরিয়ার জিনটা নেই, অথবা তার মধ্যে হয়তো হিমোফিলিয়ার কেরিয়ার হবে সে, কিন্তু পুরোপুরি হিমোফিলিয়ায় আক্রান্ত হবে না, কারণ অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর যে ওই প্রোটিনটা, ওটা এক্স ক্রোমোজোমে ছিল, আর ছেলেদের ক্ষেত্রে একটাই মাত্র এক্স ক্রোমোজোম থাকে। তো তার ফলে কি ওই এক্স ক্রোমোজোমটা, কারণ মেয়েদের ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু আরেকটা ঠিক এক্স ক্রোমোজোম থাকছে,
সে কিছুটা কম্পেনসেট করে দিচ্ছে, তো তার ফলে সে অতটা হিমোফিলিয়া আক্রান্ত হচ্ছে না, সে শুধু ক্যারিয়ার হয়। কিন্তু ছেলেদের ক্ষেত্রে যেহেতু একটাই মাত্র এক্স ক্রোমোজোম থাকছে, তাহলে সেই যে এক্স ক্রোমোজোমটা যদি ত্রুটি থাকে, তাহলে সে কিন্তু পুরোপুরি হিমোফিলিয়ায় আক্রান্ত হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আরেকটা সম্ভাবনা আমরা দেখে নেব। এটা বুঝতে পেরেছো সবাই? কারোর কোনো কোশ্চেন, এনি কোশ্চেন, এনি ডাউট? আচ্ছা, ধরে নিচ্ছি নেই। পরের সম্ভাবনাটা দেখে নি। ইয়েস, বলো, কেউ কিছু বলতে চাইছিলে? এনি কোশ্চেন্স? আচ্ছা, তাহলে তাহলে আমি পরবর্তীটা কন্টিনিউ করছি। নাও দ্য সিচুয়েশন নাম্বার 2, 2 নম্বর সিচুয়েশন। 1 নম্বর সিচুয়েশনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো কি হচ্ছে। 2 নম্বর সিচুয়েশন ধরো, এই যে শিশুটি জন্মালো হিমোফিলিয়া নিয়ে, তাহলে একটা কি হতে পারে হিমোফিলিয়ার সম্ভাবনা? এক হচ্ছে গিয়ে কোনো একটি শিশু যে হচ্ছে গিয়ে যদি মেয়ে হয় তাহলে সে হচ্ছে গিয়ে ক্যারিয়ার হতে পারে, আর ছেলে হলে সে হচ্ছে গিয়ে পুরোপুরি হয় হিমোফিলিয়া আক্রান্ত হবে, নয়তো একদম সুস্থ স্বাভাবিক হবে। তাহলে এইরকমই একটি ছেলে যদি বড় হয় এবং তার ফলে ধরে নাও যে একজন ফাদার, তার হচ্ছে হিমোফিলিয়া রয়েছে, তার একটি জিন হিমোফিলিয়ায় আক্রান্ত, এখান থেকে কি কি গ্যামেট তৈরি হচ্ছে? অবভিয়াসলি 22টা অটোজোম এবং একটা সেক্স ক্রোমোজোম হবে। মায়ের কি, মায়েরও হচ্ছে গিয়ে দুটো যদি গ্যামেট তৈরি হয়, 22 প্লাস একটা এক্স আর একটা এক্স, এবং দুটোই সুস্থ স্বাভাবিক। ঠিক আছে, যেহেতু মা ক্যারিয়ার নয়। এবং এখানে কি বাবার ক্ষেত্রে ওই এক্স নামক জিনটি, সেটা হচ্ছে গিয়ে ক্যারিয়ার, যেটা এখানে লাল রঙের দেখতে পাচ্ছ। তাহলে এই রকম যদি গ্যামেটগুলোর সাথে পরবর্তী প্রজন্ম যদি ক্রস হয়, এরকম একটি সুস্থ মা যার উইদাউট হিমোফিলিয়া, হিমোফিলিয়া নেই, এবং বাবা যার হচ্ছে কি হিমোফিলিয়া রয়েছে, মানে হিমোফিলিয়া রয়েছে মানে কি তার এক্স ক্রোমোজোমটা ত্রুটিযুক্ত, এক্স ক্রোমোজোমটায় মিউটেশন হয়ে রয়েছে। কোন জিনটার মিউটেশন রয়েছে? ওই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর যে জিনগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে মিউটেশন হয়ে রয়েছে। তাহলে এই রকম একটা সম্ভাবনার ক্ষেত্রে ধরা যাক যদি এই সুস্থ ওয়াইটার সাথে মায়ের যদি কোনো একটা এক্স মিলিত হয়, সেটা কি হবে? ছেলে হবে, কারণ এক্স ওয়াই, দ্বিতীয় এক্সটার সাথেও যদি এই ওয়াইটা মেলে তাহলেও এক্স ওয়াই। তাহলে ছেলেটি পরবর্তী, মানে এটা যদি দ্বিতীয় প্রজন্ম হয়ে থাকে, প্রথম একটা জেনারেশন, পরেরটা যদি F1 জেনারেশন ধরি, তারপরে যদি F2 জেনারেশন ধরা হয়, যেমন তোমরা হচ্ছে কি মোটর গাছের পরীক্ষাতে করেছিলে, একটাকে প্যারেন্টাল জেনারেশন বা জনিত্রী জনু, প্রথম অপত্য জনু, দ্বিতীয় অপত্য জনু, অনেকটা এরকম ধরে নাও যে এই হিমোফিলিয়ার যে হচ্ছে গিয়ে শিশুটি জন্মেছিল, সে বড় হলো, এবং তার সাথে যদি একটা সুস্থ উইদাউট হিমোফিলিয়ার একজন কারোর হচ্ছে গিয়ে বিয়ে হয় বা কোনো কারণে, তাহলে হচ্ছে গিয়ে কি ঘটবে, কি কি সম্ভাবনা হতে পারে? তাহলে প্রথমটির ক্ষেত্রে যে ছেলে দুটি হবে, দেখো দ্বিতীয় অপত্য জনুতে, এখানে হচ্ছে গিয়ে প্রথম অপত্য জনুতে, আমি প্রথমটাতে আবার হাইলাইট করছি, বাবার ছেলেটির পুরুষটির মধ্যে কোনো হিমোফিলিয়া ছিল না। পরের জেনারেশনে কিন্তু ফাদার হচ্ছে কি হিমোফিলিয়ায় আক্রান্ত, F1 জেনারেশনে, কিন্তু তার পরের জেনারেশনে ছেলে দুটির মধ্যে কারোরই হিমোফিলিয়া নেই। কারণ হিমোফিলিয়া এক্স জিনগত। কখন হিমোফিলিয়া পরের জেনারেশনে থাকবে না? যদি মাদার কেরিয়ার না হয়ে থাকে। এখানে যেহেতু মাদার সুস্থ উইদাউট হিমোফিলিয়া, তাহলে পরের জেনারেশনে, মানে ধরো দাদু ঠাকুমা, বাবা মা, এবং তার পরবর্তী জেনারেশন তোমরা বা আমরা, এরকম যদি হয়ে থাকে, তিনটে জেনারেশনে তিনটে প্রজন্মের কথা যদি চিন্তা করি, তাহলে কি হচ্ছে যে দুটি শিশু, মানে যে ছেলে হলে তাদের মধ্যে কোনো হিমোফিলিয়া থাকবে না। নাও দ্য কোশ্চেন ইজ, তাহলে কাদের ক্ষেত্রে হবে পরবর্তী প্রজন্মে যদি এরকম একটা সিচুয়েশন থাকে? তাহলে এই জেনারেশনে যে হিমোফিলিয়ার জিনটার যে ক্যারিয়ার ছিল এক্স, এবং এদিকে যে দুটো গ্যামেট তৈরি হয়েছিল, একটা হচ্ছে কি এক্স আর একটা এক্স হচ্ছে কি এই এক্সটা, তাহলে কোনোভাবে এটার সাথে কি কি তৈরি হতে পারে? মানে এটার সাথে যদি পরবর্তী প্রজন্ম তৈরি হয়, দুটোই এক্স এক্স হবে, মানে এই দিকের এক্সটার সাথে এই এক্সটা, বা এই এক্সটার সাথে যদি এই এক্সটাও মিলিত হয়, তাহলেও দুটো ক্ষেত্রেই কি হবে? ডটার, মেয়ে হচ্ছে গিয়ে একটা যদি কন্যা সন্তান জন্মায়, তাহলে হচ্ছে গিয়ে তারা হিমোফিলিয়ার কেরিয়ার হবে। মায়ের হিমোফিলিয়া ছিল না,
বাবার হিমোফিলিয়া ছিল এবং মেয়ে দুটি, যদি মেয়ে হয় একটি, যে কেউ মেয়ে হলেই সে হচ্ছে কি হিমোফিলিয়ার ক্যারিয়ার হবে। আর যদি ছেলে হয় তাহলে হচ্ছে গিয়ে কোনো হিমোফিলিয়া থাকবে না, সে একদম সুস্থ হবে। এইরকম একটি হিমোফিলিয়া বাহক যদি আবার সুস্থ স্বাভাবিক একটা মানে উইদাউট হিমোফিলিয়ার কারোর সাথে যদি হচ্ছে গিয়ে বিয়ে হয়, তাহলে আবার এই ঘটনাটা পরপর চলতেই থাকবে বংশগতির যে পর্যায়টা, এই রেশিওতে। তাহলে সম্ভাবনা কি, 2 নম্বরটাতে যদি বাবা বা হিমোফিলিয়া আক্রান্ত হয় এবং মা যদি হিমোফিলিয়ার ক্যারিয়ার না হয়, তাহলে দুটো সম্ভাবনা, ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে। ছেলে হলে হচ্ছে গিয়ে কোনো উপকারী হিমোফিলিয়া থাকবে না, মেয়ে হলে হিমোফিলিয়ার বাহক হবে। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো অনেক পারমুটেশন কম্বিনেশনে হচ্ছে কি জিনিসগুলোকে পরীক্ষা করে দেখা যায়। এখানে যেমন একটা দেখানো হলো না, যদি আচ্ছা ফাদারেরও হিমোফিলিয়া রয়েছে এবং মাও যদি হিমোফিলিয়া আক্রান্ত হয়, হিমোফিলিয়ার বাহক হয়, তাহলে কি হবে? ঠিক আছে, তাহলেও কিন্তু তখন কি হবে, হিমোফিলিয়া আক্রান্ত একটি মেয়েও কিন্তু হবে পুরোপুরি, যে হচ্ছে কি পুরোপুরি হিমোফিলিয়া আক্রান্ত। মানে বাবা হিমোফিলিয়া কিভাবে হবে, আরেকবার যদি আমরা চেকার বোর্ডে, একটা ছোট্ট চেকার বোর্ড আমি এখানে করার চেষ্টা করছি। ঠিক আছে, এদিকটা হচ্ছে গিয়ে ফাদার, এদিকটা হচ্ছে গিয়ে মাদার, ফিমেল। কি কি হতে পারে, বাবা হচ্ছে গিয়ে ধরে নিচ্ছি এক্স ওয়াই, ওয়াইটা কালো রঙের লিখলাম কালো কালিতে, আর এক্সটা হচ্ছে গিয়ে কেরিয়ার, যেটা এখানে ছবিতে নেই। ঠিক আছে, এক্সটা হচ্ছে কেরিয়ার, মানে এক্স ক্রোমোসোমের ত্রুটি রয়েছে, মানে হিমোফিলিয়ার। ফিমেল মাও যদি হচ্ছে গিয়ে হিমোফিলিয়ার বাহক হয়, মানে এই সিচুয়েশনটা এইটা দেখানো হচ্ছে, যদি এই রকম একটা ঘটনা ঘটে, তাহলে কি হবে? তাহলে ধরো এক্স ক্রোমোসোমটা হচ্ছে গিয়ে মায়ের একটা এক্স ক্রোমোসোম হচ্ছে গিয়ে ক্যারিয়ার, অন্য এক্স ক্রোমোসোমটা ঠিক আছে, অন্য এক্স ক্রোমোসোমটা ঠিক থাকলে কি হবে, এইরকম একটা ঘটনা। তাহলে এখান থেকে কি কি তৈরি হতে পারে পরের জেনারেশনে, কি কি ধরনের 4টে সম্ভাবনা এখানেও রয়েছে। কি কি, আমি প্রথমে একটুখানি আচ্ছা ফার্স্ট এরটা এক্স এক্স, মানে কি হলো, মেয়ে হলো, সদ্যজাত সন্তানটি মেয়ে হবে এবং সে হিমোফিলিয়ায় আক্রান্ত হবে। আর এখানেও কি হতে পারে, এক্স, আর এক্স আমি চেঞ্জ করছি কালারটা, এখানেও কি হচ্ছে এক্স এক্স, এখানে হচ্ছে গিয়ে এক্স ওয়াই, এখানে হচ্ছে গিয়ে এক্স ওয়াই। তার মানে যদি একটি হিমোফিলিয়া আক্রান্ত বাবা বা হিমোফিলিয়ার বাহক মা, এই দুজনের মধ্যে যদি হচ্ছে গিয়ে থেকে সদ্যজাত শিশু তৈরি হয়, মানে জন্মায়, তাহলে কি সম্ভাবনা রয়েছে, দুটো মানে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে। ছেলে হলে ছেলে মানে হচ্ছে গিয়ে কি হবে, এক্স ওয়াই ক্রোমোজোমটা থাকবে, তাই তো। তার মানে দেখো এক্স ওয়াইটাতে আমি একটু কালারটা চেঞ্জ করছি, এক্স ওয়াইটা দেখো এখানে কি হচ্ছে, একদম সুস্থ স্বাভাবিক একটি ছেলে জন্মাবে। আরেকটি ছেলে কি হতে মানে, বা ছেলেটি যদি হয় সে হচ্ছে কি হিমোফিলিয়ার বাহকও হতে পারে, সেটারও সম্ভাবনা রয়েছে। মেয়ে হলে হিমোফিলিয়ার বাহক হতে পারে, অথবা মেয়েটি পুরোপুরি, কন্যা সন্তানটি পুরোপুরি হিমোফিলিয়ায় আক্রান্ত হতে পারে, এই ঘটনাটা ঘটতে পারে। তাহলে 3টে সম্ভাবনা, একটা যদি মা হচ্ছে গিয়ে হিমোফিলিয়ার বাহক, বাবা সুস্থ, মা হিমোফিলিয়ার বাহক, বাবাও হিমোফিলিয়ায় আক্রান্ত, আর বাবা হিমোফিলিয়ার আক্রান্ত এবং মা হচ্ছে গিয়ে সুস্থ, তাহলে এই ধরনের হচ্ছে গিয়ে তাহলে ঘটনাটা ঘটবে। ঠিক আছে, সো যারা হিমোফিলিয়া আক্রান্ত, দ্যাট ইজ অবভিয়াসলি বাহকের থেকে মোর ডেঞ্জারাস। ওকে, কারোর কোনো কোশ্চেন বা কারোর কোনো জিজ্ঞাসা আছে? তাহলে আমরা ছোট্ট করে একটু তাড়াতাড়ি ট্রিটমেন্ট আলোচনা করে নেব। ট্রিটমেন্ট বলতে কি, প্রিভেনশন, রক্ত যখন ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে সেই জায়গাটাতে সচেতন হতে হবে। আর
প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। যার হয়েছে তাকে তো আটকানো যাবে না, কিন্তু সেই রোগটা যদি হচ্ছে গিয়ে পরবর্তী প্রজন্মে যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য এখন বিভিন্ন ধরনের ফ্যামিলি প্ল্যানিং এর ডক্টর বা হচ্ছে ডাক্তার রয়েছেন, বা ডাক্তারের সাথে কনসাল্ট করাটা প্রচন্ড গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। রিপ্লেসমেন্ট থেরাপি, হিমোফিলিয়া যারা আক্রান্ত হয় তাদের রেগুলার বেসিসে মাঝে মাঝেই হচ্ছে গিয়ে রক্ত দেওয়ার দরকার পড়ে, ঠিক আছে? তো কখনো কখনো রিপ্লেসমেন্ট, ব্লাডটাকে চেঞ্জ, রিপ্লেস করার, অথবা তাদের যেহেতু এটা জিনগত ত্রুটি, এক্স ক্রোমোজোমের মধ্যে একটা ত্রুটি রয়েছে, তো যেটা একটু কস্টলি, মানে ব্যয়বহুল একটি চিকিৎসা, কিন্তু জিন থেরাপি, জিন থেরাপির মাধ্যমে যে জিনগুলো হিমোফিলিয়ার অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর তৈরি করতে পারছিল না, সেই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরগুলো যাতে তৈরি হয়, সেই রকম একটা জিনের। ইয়েস, কারোর কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার হিমোফিলিয়ায় বেশিরভাগ পুরুষরাই কেন আক্রান্ত হয়? আচ্ছা, হিমোফিলিয়ায় বেশিরভাগ পুরুষরাই কেন আক্রান্ত হয়, তার কারণটা হচ্ছে, তোমরা এখানে দেখতে পাবে হিমোফিলিয়া যদি মহিলাদের হয়, তারা সাধারণত হচ্ছে গিয়ে কেরিয়ার হচ্ছে, তারা কিন্তু পুরোপুরি আক্রান্ত হচ্ছে না, কারণ তাদের মধ্যে একটা যদি জিন, একটা এক্স ক্রোমোসোম যদি ত্রুটিযুক্ত হয়, তাহলে তারা কেরিয়ার হচ্ছে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কি হয়, যদি সদ্যজাত শিশুটির হয়, সে আক্রান্ত হবে না, বা সে পুরোপুরি হিমোফিলিয়ায় আক্রান্ত হবে, মানে একটা জিন, এক্স ক্রোমোজোম তারও একটাই রয়েছে, কন্যা সন্তানটিরও একটি এক্স ক্রোমোজোম যেটা ত্রুটিযুক্ত, ছেলেটিরও একটাই এক্স ক্রোমোজোম যেটা ত্রুটিযুক্ত, কিন্তু মেয়েটি হিমোফিলিয়ায় আক্রান্ত নয়, ছেলেটি হিমোফিলিয়ায় আক্রান্ত হচ্ছে। কারণ কারণ মেয়েটির মধ্যে আর একটা এক্স ক্রোমোজোম সেই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরগুলো যেটা ঠিক রয়েছে সেটা তৈরি করতে পারে। তো তার ফলে রক্তের মধ্যে ওই অ্যান্টি ক্লটিং, মানে ক্লটিং ফ্যাক্টর, যেটা 9, ফ্যাক্টর 10, ফ্যাক্টর 11, ফ্যাক্টর 8, এইগুলো হচ্ছে গিয়ে তৈরি হতে পারে, যেটা ছেলেটার ক্ষেত্রে একদমই হচ্ছে না, কারণ এগুলো তৈরি করার জিনটা কোথায় রয়েছে? এক্স ক্রোমোজোমে রয়েছে। আর খুব রেয়ারলি হয়, রেয়ারলি মেয়েদের ক্ষেত্রে পুরোপুরি হিমোফিলিয়া হবে, যদি একজন, কখন দেখালাম একটু আগে, যেটা লাস্ট সিচুয়েশনটা বললাম তোমাকে, 3 নম্বরটা, দিস ইজ থার্ড সিচুয়েশন, 3 নম্বরটা, যখন একটি হিমোফিলিয়া আক্রান্ত কেউ আর একটি হিমোফিলিয়ার বাহক কেউ হচ্ছে গিয়ে, তাদের মধ্যে থেকে যখন সদ্যজাত তৈরি হবে, কিন্তু এটা খুব রেয়ারলি হয়, যেহেতু ব্লাড টেস্ট হয় এখন বিয়ের আগে, তো তার ফলে এই জিনিসটা হচ্ছে গিয়ে এখন হয় না, তো তার ফলে মেয়েরা বেশিরভাগই বাহক হয়, মেয়েরা পুরোপুরি হিমোফিলিয়া আক্রান্ত হয় না, তার ফলে ছেলেদের মধ্যে সেটার অনেকটা সম্ভাবনা থাকে। বুঝতে পেরেছো? স্যার বুঝতে পেরেছি স্যার। ওকে, আচ্ছা, তাহলে কি জিন থেরাপি বলতে কি বলা হচ্ছে? আরেকটা কোয়েশ্চেন কিছু আছে। একটা জিনের মাধ্যমে, সেটা হচ্ছে কি নিউক্লিয়াসের মধ্যে গিয়ে সেই জিনের পোর্শনটাকে চেঞ্জ করে দেওয়া, যাতে আলটিমেটলি জিনটা থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে আমাদের কাছে ক্লটিং ফ্যাক্টর তৈরি হতে পারে, এরকম কিছু প্রোটিন তৈরি হয়। তাহলে কি দ্য বেস্ট ওয়ে টু ট্রিট হিমোফিলিয়া হচ্ছে কি ইজ টু রিপ্লেস দ্য মিসিং ব্লাড ক্লটিং ফ্যাক্টর। এখন ব্লাড ব্যাংক থেকে যদি কেউ ওই রকম একটা প্লাজমা কালেক্ট করে যেটাতে ক্লটিং ফ্যাক্টরটা রয়েছে, পুরো ব্লাড ট্রান্সফিউশন না করে এখন ব্লাডের বিভিন্ন উপাদানগুলোকেও আলাদা আলাদা ভাবে হচ্ছে গিয়ে ট্রান্সফিউজ করা যায়। তো এই মিসিং ক্লটিং ফ্যাক্টর যুক্ত যদি সেটাকে রিপ্লেস করা হয়, তাহলেও কিন্তু ক্যান ক্লট প্রপারলি, মানে তার শরীরেও কিন্তু রক্ত কোথাও কেটে গেলে, ছড়ে গেলে, তার শরীরেও কিন্তু প্রপারলি ঠিকঠাকভাবে রক্তটা জমাট বাঁধতে পারবে, এবং সেই রক্তক্ষরণটা বন্ধ হবে। কারণ অন্যতম একটা কারণ রক্তক্ষরণের সমস্যা কি, যদি রক্তক্ষরণ বন্ধ না হয়, আমাদের শরীর থেকে প্লাজমা বেরিয়ে যাচ্ছে, ব্লাড বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হবে, আমাদের ব্লাড ভলিউম কমে যায়। কি কমে যায়? ব্লাড ভলিউম কমে যায়। ব্লাড ভলিউম কমে গেলেই যেটা, কোন জিনিসটা কমবে, আমাদের ব্লাড প্রেশার কমে যাবে, আমাদের ব্লাড প্রেশার বা রক্তচাপ কমে যাবে। রক্তচাপ যদি কমে যায়, তাহলে সেটা হচ্ছে গিয়ে নট অ্যাট অল গুড ফর দ্য বডি। তাহলে কি, রক্ত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছতে অসুবিধার সৃষ্টি হবে, ব্রেনে, মস্তিষ্কে পৌঁছবে না। হৃৎপিণ্ডে হয়তো, হৃৎপিণ্ডের ভেতরে রক্ত ফিল হচ্ছে, কিন্তু চাপ কম থাকার ফলে রক্তবাহগুলোর মধ্যে, হৃৎপিণ্ডকে সচল রাখার জন্য যে রক্তবাহগুলো দরকার, একটা যকৃতে যে রক্তবাহগুলোর দরকার, একটা কিডনিতে যে যতটা পরিমাণ রক্ত চাপ থাকা দরকার, সেইগুলো থাকবে না। তার ফলে কি হচ্ছে, সেই অর্গ্যানগুলো বা সেই অঙ্গগুলো আস্তে আস্তে বিকল হতে শুরু করবে। তো রক্তচাপ মেনটেন করাটা হচ্ছে কি প্রচন্ড গুরুত্বপূর্ণ। আবার খুব বেশি হয়ে গেলেও সেটাও সমস্যা, কারণ সেই অঙ্গগুলোর মধ্যে রক্তচাপ বেশি হয়ে গেলে
ওই যে সূক্ষ্ম সূক্ষ্ম জালিকাগুলো রয়েছে, রক্ত জালকগুলো, সেগুলো ফেটে যেতে পারে, এবং ফেটে সেখানে কি হতে পারে, রক্ত বাইরে জমাট বেঁধে যেতে পারে এবং অঙ্গটাকে খারাপ করে দিতে পারে, সেই পার্টিকুলার অর্গ্যানটাকে। তাহলে কি হিমোফিলিয়ার সব থেকে ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে কি রিপ্লেস দ্য মিসিং ব্লাড ক্লটিং ফ্যাক্টর। যদি কারোর হিমোফিলিয়া এ থেকে থাকে তাহলে ক্লটিং ফ্যাক্টর 8টাকে দেওয়া, যদি কারোর বি থেকে থাকে তাহলে তাকে ক্লটিং ফ্যাক্টর হচ্ছে কি খুব সম্ভবত 9টাকে হচ্ছে গিয়ে দেওয়া, এরকম হচ্ছে কি ক্লটিং ফ্যাক্টর গুলো দেওয়া হতে পারে। তাহলে হিমোফিলিয়া চিকিৎসার সর্বোত্তম উপায় কি, অনুপস্থিত রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টরটা সেটাকে প্রতিস্থাপন করা, যাতে রক্ত সঠিকভাবে জমাট বাঁধতে পারে। ঠিক আছে, সো দিস ইজ দ্য মেন থিং। ঠিক একই রকম ভাবে আরেকটা হচ্ছে গিয়ে রয়েছে কালার ব্লাইন্ডনেস, জাস্ট ছোট্ট করে আমি দ্রুত যাচ্ছি এটাতে। এটাও একটা এক্স লিঙ্কড হচ্ছে গিয়ে রিসেসিভ ডিসঅর্ডার, যেখানে কি হয় চোখ কালারকে ডিস্টিংগুইশ করতে পারে না, কোন দুটো রঙকে ডিস্টিংগুইশ আলাদা পৃথক করতে পারে না, একটা হচ্ছে লাল রং এবং আরেকটা হচ্ছে সবুজ রঙকে। ঠিক একই রকম ভাবে বিভিন্ন ধরনের কালার ব্লাইন্ডনেস সিচুয়েশন তৈরি হতে পারে, যেমন হিমোফিলিয়ার ক্ষেত্রে তোমরা দেখলে সুস্থ মেল হতে পারে, মানে যে কালার ব্লাইন্ড মেল হতে পারে, আবার সুস্থ ফিমেল হতে পারে, কেরিয়ার বাহক ফিমেল হতে পারে, বা কালার ব্লাইন্ড ফিমেলও হতে পারে, বিভিন্ন ধরনের। তো কালার ব্লাইন্ডনেসের যদি বেসিক ফিজিওলজিটা দেখা হয় যে কেন হয়, আমাদের লাইট আমাদের রেটিনাতে গিয়ে পড়ে। চোখে আমরা যখন কোনো কিছু দেখছি, তোমরা এখন যে প্রজেক্টরের স্ক্রিনটা দেখছো, সেখান থেকে লাইটটা কোথায় গিয়ে পড়ছে, রেটিনাতে পড়ছে। এবং রেটিনাতে নির্দিষ্ট দুটি কোষ আছে, একটাকে বলা হয় রড কোষ এবং আরেকটাকে বলা হয় কোন কোষ। তো এই রড কোষ এবং কোন কোষের একটা হচ্ছে কি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এখানে কিছু ফটো পিগমেন্ট বলে, যেটা হচ্ছে লাইটটাকে চিনতে পারে যেটা কোন ধরনের ওয়েভলেন্থের লাইট, এটা কি ভায়োলেট লাইট, এটা কি লাল রং, এটা কি ব্লু রং, না কি ধরনের রং, ওটা হচ্ছে কি ওরা ডিটেক্ট করতে পারে বিভিন্ন ধরনের রিয়াকশনের মাধ্যমে। এবং ওখানে বেশ কিছু কোষ থাকে, লাল রংটা চেনার জন্য কিছু লাল সংবেদী কোষ থাকে, যে একটু একটা পার্টিকুলার প্রোটিন তৈরি করে। যদি সেটা সবুজ আলো হয় তাহলে সবুজ নামক যে সংবেদী কোষটা রয়েছে, কোন কোষটা, সেইটা তৈরি করবে। তো আলোর জন্য কোন কোষ দায়ী, অন্ধকারের জন্য রড কোষ উদ্দীপিত হয়, আলো থাকলেই কোন কোষ উদ্দীপিত হবে, কোনগুলো, সেই কোণেরও বিভিন্ন ধরনের কোষ রয়েছে, তারা হচ্ছে এই আলোটা ডিটেক্ট করে। এবং আলটিমেটলি কারোর যদি এই ধরনের কোষে কোন সেল, ওই জ্যামিতির কোণ নয়, কোন নামটাই হচ্ছে কি কোন কোষ বলা হয়, রড সেল এবং কোন সেল। তো এই কোন কোষে কি হয়, ঠিকমতো কাজ না করলে তারা অনেক সময় কালারগুলোকে চিনতে পারে না। তা কুইকলি এনিওয়ান ক্যান ইউ টেল হুইচ নাম্বার ইজ দিস? আমি একটুখানি জুম করছি, এখানে কি রয়েছে, কোন নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এর ভেতরে? 40। 45। আচ্ছা, কেউ যদি 45 এর মধ্যে না দেখতে পাও বা বুঝতে না পারো, তাহলে একবার কিন্তু চোখের ডাক্তারকে দেখিয়ে নিতে পারো বা কনসাল্ট করে নিতে পারো, বাই চান্স যদি অনেকগুলো ম্যাচ না করে। প্রথমেরটা, 25। এই দিকেরটা, 29, নিচেরটা 56। 56, তারপরেরটা দিস ওয়ান 8। 8, এদিকেরটা লেফট কর্নার বটম লেফট 6। 6। ওকে, যদি কারোর কালার ব্লাইন্ডনেস হয়ে থাকে, সে 6 এর বদলে এটাকে 8 দেখবে। ঠিক আছে, নর্মাল কালার ভিশনে 6 এবং পরেরটাকে 8 দেখবে। যদি কেউ কোনো কালার ব্লাইন্ডনেস থেকে থাকে, সে 6 আর 8টা দেখতে পাবে না, সে শুধু স্পট দেখবে, কিছু কিছু ছোপ ছোপ ওই স্পট হয়ে রয়েছে। মিডিলেরটাতে যেটাতে 45 বলেছো বা 56 বলেছো, অ্যাবসলিউটলি কারেক্ট, সেটা যদি কেউ দেখতে না পেয়ে থাকে তাহলেও কিন্তু সে প্রথমটাতে স্পট দেখবে, পরেরটাতে 56ই দেখবে, যদি রাইট কালার ব্লাইন্ডনেস হয়ে থাকে, রেড গ্রিন কালার ব্লাইন্ড হয়ে থাকে। আর যদি টপ, এটাকে বলা হয় ইশিহারা চার্ট, ইশিহারা টেস্ট, ইশিহারা চার্ট। এটা হচ্ছে গিয়ে তোমরা যদি এখন 10-এর পরে 11-12 বা বিভিন্ন সময় যদি বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে যাও, তখন অনেক সময় কিন্তু ইশিহারা চার্টের থ্রু দিয়ে তোমাদের কালার ব্লাইন্ডনেস চেক করা হয়ে থাকতে পারে, এবং তখন অনেক সময় ধরা পড়ে, কারণ ছোট থেকে অনেক সময় অ্যাওয়ারনেসটা থাকে না, বা থাকলে অনেক সময় কিন্তু বোঝা যায় যে কারোর যদি কোনো কালার ব্লাইন্ডনেস হয়ে থাকে। ঠিক আছে, এবং লাস্ট সলিউশন ইজ দ্য জেনেটিক কাউন্সেলিং। তো জেনেটিক কাউন্সেলিং এর কিন্তু প্রচন্ড গুরুত্ব রয়েছে। কেন গুরুত্ব রয়েছে একটু আগেই বললাম, যদি হিমোফিলিয়া আক্রান্ত একটি বাবা বা হিমোফিলিয়া বাহক একটি মায়ের মধ্যে কোনোভাবে বিয়ে হয়, তাহলে কিন্তু প্রচন্ড সম্ভাবনা রয়েছে হচ্ছে গিয়ে
কন্যা সন্তানটিও হিমোফিলিয়া আক্রান্ত হবে, বা বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে কি ছেলেটিও, বা এই ধরনের বিভিন্ন থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, এগুলো জিনগত যে রোগগুলো, কালার ব্লাইন্ডনেস, এগুলোকে কিন্তু অনেকাংশে অ্যাভয়েড করা যায় যদি প্রপার ডাক্তারের সাথে কনসাল্ট করে এবং রোগটাকে চিহ্নিত করা হয়। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। আমি আর কন্টিনিউ করছি না, অলরেডি 5 মিনিটস লেট। তো হেরিডিটি বা এটা সম্বন্ধে আশা করি তোমরা কিছুটা ধারণা পেয়েছো। সো থ্যাংক ইউ অল অফ ইউ। এনি কোশ্চেন্স, এনি ডাউট? কারোর কোনো কোশ্চেন বা কারোর কোনো জিজ্ঞাসা আছে? ওকে, দেন ভালোভাবে পুজো কাটিও। সো বাই এভরিওয়ান। কোশ্চেন আছে স্যার, একটা কোশ্চেন আছে হ্যাঁ হ্যাঁ, বলো স্যার। বলো। বর্ণান্ধতা রোগটি শুধুমাত্র হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশ পায় নাকি আরো অবস্থাতে প্রকাশ পায়, মানে অনলি হোমোজাইগাসেই প্রকাশ পায় কেন? কোন রোগটার কথা বললে? হোমোজাইগাসেই প্রকাশ পায় কেন, আমি এটা শুনতে পেরেছি, তার আগে পোর্শনটা একটুখানি। বর্ণান্ধতা রোগটি কেবলমাত্র হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশ পায় কেন? আচ্ছা, এখানে হচ্ছে কি আমি ওই পার্টটাতে হচ্ছে কি হোমোজাইগাস হেটেরোজাইগাসটাতে ঢুকিনি। তো বেসিক্যালি এক্ষেত্রে যেখানে তোমরা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ, বা এই পার্টটা হচ্ছে গিয়ে হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে সাধারণত, কারণ এইটা কালার ব্লাইন্ডনেসটা হচ্ছে গিয়ে এক্স ক্রোমোজোম বাহিত। তো এখানে হচ্ছে কি হেটেরোজাইগাস অবস্থাতেই, সরি কোশ্চেনটা কি ছিল, হোমোজাইগাসে পায় কেন? হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ বলছি বলো। বর্ণান্ধতা রোগটি কেবলমাত্র হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশ পায় কেন? না, হোমোজাইগাস হেটেরোজাইগাসে কি প্রকাশ পায়? জায়গাসটাতে ব্যাটার করছে না যে দুটোই কি রয়েছে, দুটোই প্রকাশ পেতে পারে, অ্যাবনর্মাল বা কেরিয়ার বাহকও হতে পারে, এটা হতে পারে, কিন্তু এটা যেহেতু এক্স ক্রোমোজোম বাহিত, সেই এক্স ক্রোমোজোমটা যদি হচ্ছে গিয়ে দুটো ক্ষেত্রেই হলে, মানে ফিমেলের যদি মহিলাদের দুটো এক্স ক্রোমোজোমেতেও হতে পারে, বা হচ্ছে কি কখনো কখনো মেলেদের যদি এক্সটাতে হয়, যেমন একটু আগের উদাহরণটাতে দেখলে। তো হোমোজাইগাস হেটেরোজাইগাসটা সম্বন্ধে আমার কিন্তু সেরকম ধারণা নেই। যদি এক্স ক্রোমোজোমটা হয় তাহলেই কিন্তু হচ্ছে কি সেটাতে বর্ণান্ধতা হবে, কারণ যেহেতু এটা এক্স ক্রোমোজোম বাহিত, এটা ক্রোমোজোমের ওপর নির্ভর করছে। অন্যটাতে হেটেরোজাইগাস হলে বা হোমোজাইগাস হলে যে কোনোটাতেই কিন্তু হতে পারে। কারণ এটা হচ্ছে কি একটা প্রচ্ছন্ন, এখানে দেখো এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার, এক্স লিঙ্কডের প্রচ্ছন্নটা, তো তার ফলে যেহেতু এটা হচ্ছে কি প্রকট নয়, তো এটা যেহেতু প্রচ্ছন্ন, তো সেই কারণে হচ্ছে কি এই ঘটনাটা ঘটতে পারে। বোধহয় ঠিক মতো বুঝতে পারিনি। তো এক্স লিঙ্কডের বেসিক্যালি এক্স এরও হচ্ছে কি, ধরো ফিমেলদের হোমোজাইগাস কাদের হতে পারে, যদি দুটোই এক্স এক্স, মানে হচ্ছে কি ফিমেলদের ক্ষেত্রে। হেটেরোজাইগাস বলতে মেল, মেলেদের একটা এক্স একটা ওয়াই। তো হেটেরোজাইগাস হচ্ছে কি সেক্ষেত্রে এইটা হলো, যদি মেয়ে কন্যা সন্তান হয় তাহলে তার ক্ষেত্রেও এক্স এক্স হবে, ছেলে হলে হচ্ছে কি একটা এক্স হবে, মানে হেটেরোজাইগাস হলো। তো অবভিয়াসলি যেহেতু এটা একটা ক্রোমোজোমে থাকছে, মহিলাদের দুটো ক্রোমোজোমের প্রতিটিতেই হচ্ছে কি একটা লোকাসে যদি থেকে থাকে, তাহলেও সেটাতে তৈরি হতে পারে, বা মেলেদের ক্ষেত্রে যদি একটাতে হয়ে থাকে, মানে শুধু এক্সট্রাতে যদি সেই রিসেসিভ ডিসঅর্ডারটা থেকে থাকে কালার ব্লাইন্ডনেসের, তাহলে সেক্ষেত্রেও কিন্তু বর্ণান্ধতা হচ্ছে কি হতে পারে। ঠিক আছে।